আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর ৫,০০০-এর ড্রোনে চূর্ণ বিচূর্ণ ইসরায়েলের ৫০ কোটির ট্যাঙ্ক, ভাইরাল পিলে চমকানো ভিডিও। ইরান প্রকাশ্যে আনলো খাইবার মিসাইল, আইআরজিসির হুঁশিয়ারি, মিনিটের মধ্যেই তেল আবিব হবে ধ্বংসস্তূপ। বাংকারে সুস্থ আছেন মোস্তফা খামেনি, বার্তা আদান প্রদান করেন যেভাবে। বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ। সময়ক্ষেপণ কৌশলে যুক্তরাষ্ট্রকে ভীষণ চাপে ফেলেছে ইরান, বিশ্লেষক। ভারতের উত্তরপ্রদেশে গরু কোরবানিতে জিরো টলারেন্স, রাস্তা আটকে নামাজে নিষেধাজ্ঞা। ট্রাম্পের প্রস্তাবে ফোন লাইনে নীরবতা, বিস্মিত সৌদি, কাতার, পাকিস্তান। পশ্চিমবঙ্গে একদিনে হোল্ডিং সেন্টারের ঠাঁই হলো ১২ সন্দেহভাজন বাংলাদেশের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হিজবুল্লাহর ৫,০০০-এর ড্রোনে চূর্ণ বিচূর্ণ ইসরায়েলের ৫০ কোটির ট্যাঙ্ক, ভাইরাল পিলে চমকানো ভিডিও। যুদ্ধের সমীকরণ বদলে দিতে আর দামি অস্ত্রের প্রয়োজন হয় না। ইসরায়েলের শক্তিশালী সাজোয়া ট্যাঙ্কের পাশে দাঁড়াতেই পারেনি মাত্র কয়েকশো ডলারের উড়োজাহাজ। হিজবুল্লাহর সস্তা এফপিভি ড্রোনে ভয়াবহ ধ্বংসের ভিডিও সামনে আসার পর ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ নতুন হুমকি স্বীকার করতে বাধ্য হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক হৃদয় বিদারক ভিডিওতে দেখা যায় হিজবুল্লাহর যোদ্ধারা দূর থেকে একটি ছোট ড্রোন নিয়ন্ত্রণ করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রোনটি আছড়ে পড়ে ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্কের উপর। বিস্ফোরণের পর ট্যাঙ্কটি সম্পূর্ণ অকেজো হয়ে যায়। ধারণা করা হচ্ছে প্রতিটি ড্রোনের দাম ছিল মাত্র $৫০০, ৬০,০০০-এর মতো। অথচ লক্ষ্যবস্তু ইসরায়েলি ট্যাঙ্কের মূল্য প্রায় $৪০ লাখ, অর্থাৎ ৫০ কোটি টাকা। আইডিএফ সূত্র স্বীকার করেছে এফপিভি ড্রোনের এই নতুন কৌশল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রচলিত যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষুদ্র উড়োজাহাজ শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে, আর তাতেই সুযোগ নিচ্ছে হিজবুল্লাহ। সামরিক বিশ্লেষকদের মতে এই ঘটনা আধুনিক যুদ্ধের প্রকৃতি পুরোপুরি বদলে দিতে পারে। দামি ট্যাঙ্ক, জঙ্গি বিমান ও যুদ্ধজাহাজের যুগ হয়তো শেষের দিকে। সস্তা ড্রোন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর অস্ত্র এখন যুদ্ধের ফল নির্ধারণ করবে। ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা ষষ্ঠীর মাথায়। এর আগেই হিজবুল্লাহ ইসরায়েলের আয়রন ডোম ধ্বংসের দাবি করেছিল। এখন সস্তা ড্রোন দিয়ে ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করলো। প্রশ্ন উঠছে, ইসরায়েলের আধুনিক সামরিক বাহিনী কি এই নতুন ড্রোন যুদ্ধের জন্য প্রস্তুত? আর বিশ্বের সব সেনাবাহিনীকে এবার নিজেদের কৌশল পুনর্বিবেচনা করবে? ইতিমধ্যেই আইডিএফ ড্রোন প্রতিরোধে জ্যামিং প্রযুক্তি ও লেজার অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে, কিন্তু ততদিনে হিজবুল্লাহ হাজার হাজার সস্তা ড্রোন তৈরি করে ফেলেছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। যুদ্ধের এই নতুন অধ্যায় কেবলই শুরু। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হওয়ার মধ্যেই ইরান আবারও তাদের সামরিক শক্তির এক ভীতিপ্রদ প্রদর্শনী করল। দেশটির বিপ্লবী গার্ড কর্পস গোপন রাখা খাইবার ক্ষেপণাস্ত্র ও শাহিদ ড্রোন জনসম্মুখে আনলো। সঙ্গে দেয়া হলো কঠিন বার্তা, তেল আবিব হবে ধ্বংসস্তূপে পরিণত। তেহরানের এক বর্ণাঢ্য সমাবেশে দেশটির সামরিক বাহিনী ৬ টন ওজনের ভয়াবহ খাইবার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। এটি আকাশ থেকে লক্ষ্যভেদী ওয়ারহেড ও দূরপাল্লার ধ্বংস ক্ষমতার জন্য পরিচিত। সম্প্রতি আঞ্চলিক সংঘর্ষে ইরান যে শাহিদ ড্রোন ব্যবহার করেছিল সেগুলো প্রদর্শিত হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই অস্ত্র প্রদর্শনীকে প্রতিরোধের প্রতীক ও শত্রুদের জন্য স্পষ্ট হুঁশিয়ারি হিসেবে বর্ণনা করেছে। আইআরজিসির এক শীর্ষ কমান্ডার ভাষণে বলেন, খাইবার মিসাইল ইসরায়েলের হৃৎপিণ্ড তেল আবিবকে মিনিটের মধ্যে ধ্বংস করতে সক্ষম। যারা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জন্য এটি শেষ বার্তা। বিশ্লেষকদের মতে ইসরায়েলের আয়রন ডোম ধ্বংসের সাম্প্রতিক দাবি, ইরানের ৮০০টি ক্ষেপণাস্ত্রের ভান্ডার গঠন এবং ইরাক, সিরিয়া, লেবাননে উত্তেজনার মধ্যে এই প্রদর্শনী যে কোনো মুহূর্তে
বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। গত কয়েক মাসে ইরান ইসরায়েল পরোক্ষ যুদ্ধ থেকে সরাসরি সংঘর্ষের দিকে এগোচ্ছে। সম্প্রতি ইসরায়েল সিরিয়ায় ইরানি স্থাপনায় হামলা চালিয়েছে, আর ইরান ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খাইবার মিসাইল প্রদর্শন ইঙ্গিত দেয় ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক ভূমিকায়ও সক্ষম। পশ্চিমা দেশগুলো ইরানের এই অস্ত্র প্রদর্শনীর তীব্র নিন্দা জানিয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে বলা হয়েছে, যতদিন শত্রু হুমকি দেবে ততদিন ইরান তার সামরিক শক্তি বাড়াতে থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বর্তমানে একটি অজ্ঞাত স্থানে কার্যত আত্মগোপনে রয়েছেন এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত সীমিত। তার কাছে বার্তা পৌঁছানো হচ্ছে জটিল এক কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা। সিবিএস নিউজের অনুসন্ধানী এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার অনুমতি পাওয়া ইরানি কর্মকর্তারাও নিজেদের সরকারি ব্যবস্থার ভেতরে যোগাযোগ করতে হিমশিম খাচ্ছেন। কর্মকর্তাদের মতে এই কারণেই ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং অতীতের সমঝোতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। দুই মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যখন কোনো প্রস্তাব বা চুক্তির খসড়া পাঠায় তখন তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর ফিরে আসতে উল্লেখযোগ্য সময় লেগে যায়, কারণ তার সঙ্গে যোগাযোগের পথ অত্যন্ত সীমিত ও জটিল। খামেনির অবস্থান কিংবা ইরানের যোগাযোগ পদ্ধতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হোয়াইট হাউসের এক মুখপাত্র। তবে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বর্তমান খসড়া চুক্তির মূল কাঠামোর সঙ্গে সর্বোচ্চ নেতা সম্মতি দিয়েছেন। একই দিন ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি আশা করছেন কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। মার্কিন ও ইসরায়েলি হামলায় পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে আহত হওয়ার পর থেকে মুস্তফা খামেনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছিল একই ধরনের হামলা এড়াতেই তিনি এসব ব্যবস্থা নিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধ শুরুর আগে সর্বশেষ তাকে জনসম্মুখে দেখা গিয়েছিল। এরপর থেকে মুস্তফা খামেনিকে আনুষ্ঠানিকভাবে কোথাও দেখা যায়নি বা তার কোনো প্রকাশ্য বক্তব্য শোনা যায়নি। বিপুল সংখ্যক আইন প্রণেতার ভোট পেয়ে আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হচ্ছেন মোহাম্মদ বাঘির গালিবাফ। আজ সকালে আইনসভার তৃতীয় বার্ষিক অধিবেশনে পার্লামেন্টের সভাপতিমণ্ডলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, গালিবাফ হুজ্জাতুল ইসলাম, মুহাম্মদ তকি নাগদালি এবং ওসমান সালারি সংসদের স্পিকারের পদে প্রার্থী ছিলেন। গালিবাফ আইন প্রণেতাদের দেয়া 271 ভোটের মধ্যে 235টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। অন্যদিকে নাগদালি পান 29 ভোট এবং সালারি পান 7 ভোট। 11তম পার্লামেন্টের পুরো 4 বছর এবং 12তম পার্লামেন্টের প্রথম 2 বছর জুড়ে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন গালিবাফ। ইরান পার্লামেন্টের সভাপতিমণ্ডলীতে মোট 12টি পদ রয়েছে, একটি স্পিকারের, 2টি ভাইস স্পিকারের, 6টি সচিবের এবং 3টি পর্যবেক্ষকের। এছাড়া পার্লামেন্টে 13টি বিশেষায়িত কমিটি রয়েছে। প্রতিটি কমিটির নিজস্ব 6 সদস্যের সভাপতিমণ্ডলী থাকে, যেখানে একজন চেয়ারম্যান, 2 জন উপচেয়ারম্যান, একজন মুখপাত্র এবং 2 জন সচিব থাকেন। পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর সদস্যরা সব প্রতিনিধির সরাসরি ভোটে নির্বাচিত হন। তবে বিশেষায়িত কমিটিগুলোর সভাপতিমণ্ডলী সংশ্লিষ্ট কমিটির সদস্যদের ভোটে 1 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। সূত্র প্রেস টিভি। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে তেহরান সময় ক্ষেপণের কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ও মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রস হ্যারিসন। তিনি বলেছেন, ইরান এই সংঘাত এমন একটি অবস্থায় শেষ করতে চায় যেখানে দেশটি ভবিষ্যতের জন্য অন্তত কিছু অর্থনৈতিক স্বস্তি ও টিকে থাকার সুযোগ পাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিসন বলেন, ইরানের জন্য এটি শুধু সময়ের বিষয় নয়, বরং টিকে থাকার প্রশ্ন। তারা এমনভাবে এই সংঘাত থেকে বের হতে চায় যাতে নিজেদের প্রতিরোধ ক্ষমতার কিছুটা পুনর্গঠন করা সম্ভব হয়।
তিনি আরো বলেন, এবারের প্রতিরোধ কৌশল অতীতের তুলনায় ভিন্ন। আগে ইরান মূলত আঞ্চলিক মিত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনীর মাধ্যমে পরোক্ষ প্রতিরোধ গড়ে তুলত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তেহরান সরাসরি কূটনৈতিক ও কৌশলগত অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের সাম্প্রতিক বক্তব্যের পর এই বিশ্লেষণমূলক মন্তব্য করলেন রস হ্যারিসন। বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার কাঠামো তৈরি হয়েছে, তবে তিনি এখনই কোনো চুক্তিকে আসন্ন বলতে রাজি নন। বিশ্লেষকদের মতে ইরান বিশ্বাস করে যে সময় যত গড়াবে যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ ততই বাড়বে। সেই কারণে তেহরান আলোচনায় দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর পরিবর্তে ধীর গতির কৌশল অনুসরণ করছে। হ্যারিসনের ভাষায়, ইরান সময় ক্ষেপণ করছে, কেননা তারা মনে করছে সময়ের চাপ যুক্তরাষ্ট্রের উপরই বেশি দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট শুধু সামরিক নয়, বরং অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন রূপও প্রকাশ করছে। বিশেষ করে নিষেধাজ্ঞা, তেল বাজার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের অবস্থান এখনো স্পষ্টভাবে বিপরীতমুখী রয়ে গেছে। সূত্র আল জাজিরা। পশ্চিমবঙ্গের পর এবার ভারতের উত্তরপ্রদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন নিয়ে কঠোর বিধিনিষেধ ও নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিষিদ্ধ পশু কোরবানির বিরুদ্ধে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। এছাড়া কোনোভাবেই খোলা জায়গায় বা জনসমাগম স্থলে পশু কোরবানি করা যাবে না। একই সঙ্গে রাস্তা বন্ধ করে ঈদের নামাজ আদায়ের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মুখ্যমন্ত্রী এই নির্দেশনাগুলো দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, যত্রতত্র বা খোলা স্থানে পশু কোরবানি বন্ধ করতে হবে। শুধুমাত্র আগে থেকে নির্ধারিত স্থানে কোরবানির অনুমতি দেওয়া যাবে। এছাড়া উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলেও তিনি সতর্ক করেন। এমনকি বৈধ কসাইখানাগুলোর ক্ষেত্রেও ধারণ ক্ষমতার অতিরিক্ত পশু না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, ঈদের নামাজ শুধুমাত্র প্রচলিত এবং নির্ধারিত মসজিদ বা ঈদগাহেই আদায় করতে হবে। কোনো অবস্থাতেই সড়ক বা রাস্তা বন্ধ করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। তবে উৎসবটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে পশ্চিমবঙ্গের নতুন সরকারও ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশু কোরবানি ও জবাইয়ের নিয়মে বেশ কিছু জটিল বিধিনিষেধ আরোপ করে। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের এই কড়াকড়ির কারণে দুই রাজ্যের পশুর হাটে এবং কেনা বেচায় বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। ফলে মুসলিম ও হিন্দু খামারি ও ব্যবসায়ী উভয় পক্ষই ব্যাপক আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটলে মধ্যপ্রাচ্যের মুসলিম ও আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান ও বাহরাইনের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও যুদ্ধ পরিস্থিতি। ফোনালাপে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সহ কয়েকজন নেতা সম্ভাব্য চুক্তির প্রতি সমর্থন জানান এবং আলোচনা ব্যর্থ হলেও ট্রাম্প প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। এক্সিওসের উদ্ধৃতিতে এক মার্কিন কর্মকর্তা বলেন, তারা সবাই বলেছেন, আমরা এই চুক্তির ব্যাপারে আপনার সঙ্গে আছি, আর যদি এটি সফল নাও হয় তাহলেও আমরা আপনার সাথেই থাকব। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ওই নেতাদের জানান যে তিনি এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন এবং আশা প্রকাশ করেন যে অদূর ভবিষ্যতে তিনিও একই অবস্থানে থাকবেন। এ সময় ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর যেসব দেশ এখনো আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়নি তাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা উচিত। এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এই প্রস্তাবে সৌদি আরব, কাতার ও পাকিস্তানের নেতারা কিছুটা বিস্মিত হন। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ফোন লাইনে তখন নীরবতা নেমে আসে। পরে ট্রাম্প মজা করে জানতে চান, আপনারা কি এখনো আছেন?
এরপর রবিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, আরও দেশ আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলে আঞ্চলিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। ট্রাম্প লিখেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডসে তাদের যোগদানের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা জারির 24 ঘন্টার মধ্যে রাজ্যের জেলায় জেলায় চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার। একদিন যেতে না যেতেই সেই হোল্ডিং সেন্টারে আটক করা হলো 12 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে। মুর্শিদাবাদ ও মালদা জেলার 2 হোল্ডিং সেন্টারে ঠাঁই হয়েছে তাদের। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের 2 সপ্তাহের মাথায় ভারতে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র দপ্তর। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ঠিক করতে প্রতিটি হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেয় শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। গত 23 মে রাইটার্স বিল্ডিং এর ফরেনার্স ব্রাঞ্চ থেকে রাজ্যের সমস্ত জেলা শাসকের কাছে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। এরপরেই শুরু হয়েছে হোল্ডিং সেন্টার চালু ও ধরপাকড়ের প্রক্রিয়া। মালদা জেলার ইংরেজ বাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে 9 বাংলাদেশিকে। ধৃত সন্দেহভাজন বাংলাদেশের মধ্যে 3 নারী সহ 6 জন নাবালক ও নাবালিকা আছেন। জানা গেছে এই 9 বাংলাদেশিকে গজল মহাকুমার পান্ডুয়া এলাকা থেকে ধরে আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করার পর দেখা যায় তারা অবৈধ অনুপ্রবেশকারী। ধৃতরা স্বীকার করেন তাদের বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের মিঠাপুকুর এলাকার একটি গ্রামে। ধৃতদের মধ্যে 3 জন প্রাপ্তবয়স্ক মহিলা, 3 জন নাবালক এবং 3 জন নাবালিকা রয়েছেন। রোববার বিকেল নাগাদ তাদের আটক করে পুলিশ। এরপরই তাদের হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে জানা যায় ধৃতরা দীর্ঘদিন ধরে পান্ডুয়াতে ছিল। হিলি সীমান্ত দিয়ে তারা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছিল। অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলার পদ্মা ভবনের 3 তলায় যে হোল্ডিং সেন্টারটি গড়ে উঠেছে সেখানে রয়েছেন 3 জন বাংলাদেশি পুরুষ। তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে। আটককৃত ব্যক্তিদের নাম মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রুবেল ও শরীফুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, ভারতে থাকার কোনো বৈধ নথি তাদের কাছে মেলেনি। তবে তাদের বাংলাদেশি পরিচয়ের বিষয়ে বিস্তারিত পরিচয় বা অন্য কোনো তথ্য এখনো জানা যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। হিজবুল্লাহর 5000-এর ড্রোনে চূর্ণ বিচূর্ণ ইসরায়েলের 50 কোটির ট্যাঙ্ক। ভাইরাল পিলে চমকানো ভিডিও। ইরান প্রকাশ্যে আনলো খাইবার মিসাইল IRGCর হুঁশিয়ারি। মিনিটের মধ্যেই তেল আবিব হবে ধ্বংসস্তূপ। বাংকারে সুস্থ আছেন মোস্তফা খামেনি, বার্তা আদান প্রদান করেন যেভাবে। বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ। সময়ক্ষেপণ কৌশলে যুক্তরাষ্ট্রকে ভীষণ চাপে ফেলেছে ইরান, বিশ্লেষক। ভারতের উত্তরপ্রদেশে গরু কোরবানিতে 0 টলারেন্স, রাস্তা আটকে নামাজে নিষেধাজ্ঞা। ট্রাম্পের প্রস্তাবে ফোন লাইনে নীরবতা, বিস্মিত সৌদি, কাতার, পাকিস্তান। পশ্চিমবঙ্গে একদিনে হোল্ডিং সেন্টারে ঠাঁই হলো 12 সন্দেহভাজন বাংলাদেশের। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।